চলো সমরেশ মজুমদারের সাতকাহনের অষ্টম পর্বটি শুরু করা যাক। আসাম রোডে যেখানে চা বাগানের সীমা ছাড়িয়ে বাঁদিকে বাঁক নিয়েছে, সেখানে গত রাত্রে বাঘ এসেছিল। 2-3 ঘর মদেশিয়া সেখানে বাসা বেঁধেছিল। এরা এককালে চা বাগানেই কাজ করত। চাকরি শেষ হওয়ার পর সাহেব দয়া করে ওই জমিতে তাদের ঘর তুলতে দিয়েছিলেন। তাদের ওই একজন দুধের গরুকে মেরে চলে গেছে বাঘাটা। বিশ্ব খোকনরা সেই জায়গাটা দেখতে যাচ্ছিল। এ অঞ্চলে বাঘ বলতে চিতাকে বোঝায়। গঞ্জের শিকারীরা এবং সাহেব নিজে সকালে ঘুরে এসছেন, নির্দেশ দিয়ে এসছেন, গরুটা যেভাবে পড়ে আছে সেইভাবেই থাকবে। বাঘ নিশ্চয়ই আছে ধারে কাছে। দিন ফুরলেই সে শিকার খেতে আসবে। সেই সময় তাকে হত্যা করা হবে। কিছুদিন আগে একটা হরিণকে আধ খাওয়া অবস্থায় চা বাগানের ভেতরে পাওয়া গিয়েছিল। সাহেব খবর পেয়ে পৌঁছবার আগেই যারা দেখেছিল তারা হরিণের অবশিষ্টাংশ তুলে নিয়ে গিয়েছে রান্না করে খেতে। সেটাও বাঘের কীর্তি প্রমাণিত হয়েছে। তাই এবার সুযোগ হাতছাড়া করা চলবে না। চা বাগানে অজগর ধরা পড়ে। বুনো শুয়ার, হরিণের ছানা, খরগোশ মাঝে মাঝেই পাওয়া যায়। কিন্তু চিতাবাঘকে কাজ করা খুব শক্ত। থাবা দেখে সাহেবের সন্দেহ হয়েছে। এ চিতা খুব বড় সড়ো। গঞ্জের শিকারীরা বলেছে চিতা না, সাক্ষাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। যাই হোক না কেন, নিস্তরঙ্গ চা বাগানের আর বাজার এলাকাকে গরম করে তুলেছে। দিন থাকতে থাকতেই লোক যাচ্ছে সেই জায়গাটা একেবারে স্বচক্ষে দেখতে। বিশু রাত যাচ্ছিল। বিশু খোকনের সঙ্গে আজ অজিত ছিল। ওরা হেঁটেই যাচ্ছিল। এখন দুপুর। সবে খাওয়া শেষ হয়েছে। অঞ্জলি মনোরমা যে যার মতো রান্নাঘরে। অমরনাথ আহারান্তে দুপুরের ঘুম দেওয়ার তোড়জোড় করছেন। ঠিক 1 ঘন্টা ঘুমিয়েই তিনি আবার ফ্যাক্টরিতে চলে যান। স্নান করার আগেই তিনি নতুন একটা খবর দিলেন। কাল রাত্রে যখন বাঘ গরুটাকে ধরেছিল তখন একজন নাকি বল্লম ছুঁড়ে মেরেছিল। বাঘ সেই বল্লম ছুঁড়ে শরীরে নিয়ে উধাও হয়েছে। আহত বাঘ খুব সাংঘাতিক হয়। অতএব সন্ধ্যের মধ্যেই গোয়ালঘরের দরজা ভালো করে বাঁধতে তো হবে, কেউ যেন বাড়ির বাইরে না যায়। অথচ আসাম রোডে মানুষের মিছিল দেখে দীপার মনে হলো কেউ তেমন ভয় পাচ্ছে না। যেভাবে লোক মেলা দেখতে বা রামলীলার গান শুনতে যায়, সেইভাবে সাইকেল হেঁটে চলেছে। এই সময় সে বিশুকে দেখতে পেল। সিঁড়ির ওপর দাঁড়িয়ে সে চিৎকার করলো, কোথায় যাচ্ছিস? বিশু জবাব দিল, সিনেমা দেখতে। দীপা হেসে ফেলল। তারপর শাড়ির সামনে রাস্তায় এসে বলল, চল আমিও দেখে আসি। একসাথেই যাব। একাই যাবো কি না ভাবছিলাম, তোদের পেয়ে ভালো হলো। খোকন অবাক হয়ে বলল, তুই যাবি? দীপা বলল, যাবো বলেই তো এলাম। বাড়িতে বলে এসছিস? না। দীপা হাঁটতে শুরু করে আর চোখে দূরে নিজেদের কোয়ার্টার্সের সামনেটা দেখে নিল। কেউ বাইরে নেই। এখন অন্তত ঘন্টা দেড়েকের মধ্যে কেউ তার খোঁজ নেবে না। বিশু গম্ভীর গলায় বলল, সবাই দেখবে তুই আমাদের সঙ্গে যাচ্ছিস, ব্যাপারটা ভাব। তার মানে আমাকে সঙ্গে নিচ্ছিস না কি তোরা? আমি যাচ্ছি, আমার মত। কথা বললে যদি মনে লাগে তাহলে সেটা খুলেই বল। রাগী মুখে তাকালো দীপা। আচার্য, মানে লাগার কথা কি বলছি? একদিন তো আমাদের সঙ্গে মিশে দূরের কথাও বলতিস না। নিশ্চয় তোকে তোর বাড়ির লোকজন মানা করেছিল। কিছু হলে আমাদের কি? আমরা ছেলে, তোকেই সামলাতে হবে। বিশু কড়া গলায় বলল। ছেলে বলে 7 খুন মাপ? ওরা জবাব না দিয়ে হাঁটতে লাগলো। এই সময় অজিত গায়ে পড়ে বলল, কোন মেয়ে ছেলে তো যাচ্ছে না, কোনো মেয়ে ছেলে তো যাচ্ছে না, তাই বোধ হয়। দীপা চট করে বলল, এই যে তোমার নাম অজিত, তাই তো? হকচকিয়ে গেল অজিত। হ্যাঁ, আমাকে তুমি মেয়ে ছেলে বলবে না। আচ্ছা। অজিত মুখ ঘুরিয়ে নিল। খোকন হাসলো। তুই খুব পাল্টে গিয়েছিস দীপা। বড় হলে সবাই পাল্টে যায় একটু আধটু, এ নিয়ে কথা বলার কি আছে? কোয়ার্টার্সের সীমা ছাড়িয়ে বাঁদিকে কুলি লাইন আর ডানদিকে চা বাগান রেখে ওরা এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বাজার এলাকা যেসব মানুষ আগে পেছনে যাচ্ছিল তার দীপাকে খুব লক্ষ্য করেছে।
দুপাশে আম কাঁঠালের সারি, মাঝখানে পিচের শখ রাস্তা। অনেক দিন বাদে দীপার হাঁটতে খুব ভালো লাগছিল। হঠাৎ খোকন বলল, এই তোর মনে আছে আমরা হাতি তাড়া খেয়ে এই জায়গাটা দিয়ে চা বাগানে ছেড়ে উঠে গিয়েছিলাম? দীপা ঘাড় নাড়ালো, মনে আছে। যাবি সেখানে? বিশু বলল, না। দীপা জানতে চাইলো, কেন? এখন তুই বড় হয়ে গিয়েছিস, তোকে নিয়ে চা বাগানের ভিতরে ঢোকা ঠিক হবে না। তোর মাথা মোটা, তাই বুঝতে পারছিস না। সত্যি পারছি না। ছেলেবেলা থেকে আমরা একসঙ্গে খেলেছি, বড় হয়ে গেছি বলে সেসব বেঠিক হয়ে যাবে? কেন? তুই ঠাকুমার মতো কথা বলছিস। বিশু জবাব দিল না। বাঁক অবধি পৌঁছানোর আগে চিৎকার চেঁচামেচি আর মানুষজনকে ছুটে আসতে দেখা গেল। বিশু বলল, কিছু হয়েছে নিশ্চয়, এক পাশে সরে দাঁড়া। ব্যাপারটা জানা গেল। আংবাভাসে নদীর জঙ্গলে বাঘের ডাক শোনা গেছে। আহত বাঘ যখন হুঙ্কার দেয় তখন বুঝতে হবে সে খুব মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় শিকারীরা সবাইকে জায়গাটা ছেড়ে চলে যেতে বলেছে। কয়েক মিনিটের মধ্যে আসাম রোড ফাঁকা হয়ে গেল। ভয়ে মানুষেরা কৌতূহলকে মৃত করে ফেলে। একমাত্র চলন্ত বাস আর কিছু গাড়ি ছাড়া দুপুর গড়ানো আসাম রোডে এখন মাঝে মাঝে টিয়া পাখির ঝাঁকের চিৎকার আর ঘুঘুর ডাক শোনা যাচ্ছে। খোকন বলল, চল ফিরে যাই। বিশু ধমকে উঠল, ধের, আংরা ভাষা এখানে নাকি? আর বাঘটা গরু ছেড়ে তোকে খেতে এত দূরে আসবে ভেবেছিস? অজিত বলল, শুনেছি এক রাতে বাঘ 30 মাইল যেতে পারে। 1 লাফে বাঘ 30 মাইল যেতে পারে। বিশু একটু ভাবল, আমার খুব ইচ্ছে করছে যেখানে গরুটা মরে পড়ে আছে তার কাছাকাছি কোনো গাছে উঠতে, রাতটা কাটাতে। বাঘটাকে দেখা যেত তাহলে। খোকন বলল, আমি নেই। চা বাগানের তারের বেড়া ডিঙিয়ে রাস্তার আসার জন্য সিঁড়ি ধাপ করে দেওয়া হয়েছে। দীপা তার চূড়ায় উঠে বসতে ওরত চলে এলো। এবার অজিত বলল, খাবি তো? বিশু আর চোখে দীপাকে দেখে নিল, জবাব দিল না। খোকন ইশারা করে না বলল। অজিত একটু বিরক্ত হলো। তাতে কি হয়েছে? ও তো বলল মেয়ে ছেলে না বলতে। মেয়ে ছেলে না হলে নিশ্চয়ই মেয়ে ছেলের মতো ব্যবহার করবে না। দীপা কথাবার্তার অর্থ ধরতে পারছিল না। সে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? বিশু উত্তর না দিয়ে অজিতকে বলল, দে সিগারেট। অজিত পকেট থেকে একটা কাঁচি সিগারেট প্যাকেট বের করলো। তাতে 5টা সিগারেট আছে। দীপা দেখলো খোকন তার দিকে চোরের মতো তাকাচ্ছে। দুটো দেশলাই কাঠি নিভিয়ে সিগারেট ধরল বিশু। তারপর অজিত। খোকন বলল, আমি পুরো খাবো না, আমাকে পরে একটা টান দিতে দিস। বিশু ধোঁয়া ছেড়ে বলল, আমি দিতে পারবো না। দীপা বলল, লজ্জা করছিস কেন? খেতে ইচ্ছে করলে পুরোটাই খা। খোকন সিগারেট নিল। বাবাকে বলে দিবি নি তো? কথাটা শোনা মাত্র একসঙ্গে বিশু আর অজিত হেসে উঠল। খোকন লজ্জিত মুখে সিগারেট ধরল। দীপা বলল, তাহলে তোরা এখন বড় হয়ে গিয়েছিস? বিশু মুখ ফিরিয়ে বলল, আচার্য। দীপা দুপাশের রাস্তা দেখতে দেখতে বলল, এই জন্যই সত্যসাধনবাবু তোদের বদ বলেছিল। কথাটা শেষ করে হেসে ফেলল সে। অজিত বলল, ওই বুড়োটাকে মাইরি একদিন টাইট দিতে হবে, সব সময় আমার পিছনে লেগে থাকে। মুখের উপর বলল, 3rd ডিভিশন পাবো না। 3rd ডিভিশনেও পাবো না। চুপ কর, পেয়ারের ছাত্রী বসে আছে। বিশু ফুট কাটলো। সত্যি কথা, তোদের খারাপই লাগবেই। নিজের পয়সায় সিগারেট খাচ্ছিস না কেন? তাহলে কেউ তোকে কিছু বললে জবাব দিতে পারতিস। নিজের পয়সা না তো কার পয়সা? তুই রোজগার করিস? নিশ্চয়। বাবা বাজারে টাকা দেয়, লিখে দেয়, এই আনবে সেই আনবে। নিজে ওজন দেখে নিই মাঝে মাঝে। বাজার দর যাচাই করার পর বাজারে ঘুরে ঘুরে 1 পয়সা মারার উপায় নেই। আমি যদি দোকানদারকে পঠিয়ে 2-4 আনা দাম কমাই, সেটা আমার কৃতিত্ব। বাবা ঠকছে না, আমি রোজগার করছি। তাহলে তুই বাজার থেকে টাকা চুরি করিস? ফালতু জ্ঞান দিবি না। বিয়ে হয়ে গেলেই মেয়েরা কেমন জ্ঞান দিতে শুরু করে। বিশু চোখ বন্ধ করে সিগারেট টান দিল। আর শক্ত হয়ে গেল দীপা। তার চোখ স্থির হলো বিশুর মুখের ওপর। সে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করতে চাইল, তোদের সঙ্গে আমার আর বন্ধুত্ব নেই না রে? বিশু থতমত হয়ে গেল। আমি কি তা বলেছি? খোকন বলল, আমরা তোর জন্য খুব কষ্ট পেতাম দীপা। তোর বিয়ের পরের দিন দুপুরে আমি ভাত খাইনি, জানিস? বিশু বলল, কিছু মনে করিস না দীপা, তোর বাবার লোক খুব খারাপ। মানে?
খারাপ লোক না হলে একটা অসুস্থ ছেলের সঙ্গে কেউ মেয়ের বিয়ে দেয়? স্রেফ টাকা পয়সা লাগবে না বলে পার করে দিয়েছে। সেই রাত্রে আমরা এই বরকে দেখে বুঝতে পেরেছিলাম অসুখ বিসুখ আছে। বেশ চড়া গলায় বলল বিশু। তুই বুঝতে পেরেছিস? খোকন জানতে চাইল। মাথা নেড়ে না বলল দীপা। সেটা লক্ষ্য করে খোকন জিজ্ঞাসা করলো, মারা গেল কি করে? বিয়ের পরের দিনেই তো মরেছে। জানি না। মরে যাওয়ার আগেই তুই জ্বর গায়ে চলে এসেছিস কেন? খোকন প্রশ্ন শেষ করছিল না, তার যেন অনেক কৌতূহল জমা আছে। এসেছিলাম। দীপা নিঃশ্বাস ফেলল। বিশু উঠে দাঁড়ালো। চমৎকার। তুই জিজ্ঞাসা করেছিলি বন্ধুত্ব নেই কি না? থাকবে কি করে? তোর ব্যাপারটা যদি আমাদের বলতে না চাস তাহলে আমরা কি করে তোকে বন্ধু মনে করব? আমি ওসব ঘটনা ভুলে যেতে চাই। তোর বাড়ির লোক তো ভুলতে দিতে চাইছি না। তুই নিরামিষ খাস না, বিধবাদের মতো কাপড় পরিস না। দীপা মাথা নাড়ল। করতে হচ্ছে, কারণ আমি নাবালিকা নয়। এখনও যাদের উপর নির্ভর করতে হচ্ছে তাদের আমি অপছন্দের কথা বলতে পারি, কিন্তু অবাধ্য হতে পারি না। বিশু অবাক হয়ে তাকালো। তারপর জানতে চাইল, তুই যে আজ আমাদের সঙ্গে এখানে এলি, বাড়ির লোক তো জানে না, তার বেলায়? দীপা চুপ করে বলল। ওরাও কথা বলল না। দীপা চুপ করে বসে, ওরাও কথা বলল না। বিশু আবার সিঁড়ির নিচে ধাপে বসলো। হঠাৎ খোকন বলল, তোকে বাবা ডিম খেতে বলেছে। দীপা উত্তর দিল না। ডাক্তারবাবু কি বাড়িতে গিয়ে গল্প করেছে? তাহলে তো খবরটা ঘুরে ঠাকুরমার কানেও আসতে পারে। ওর অস্বস্তি হলো। এই সময় বিশু বলল, যা সালা, এবার ঝামেলা করবে। তার সিগারেট শেষ হয়ে গিয়েছিল। চট করে পেছনে ফেলে দিয়ে চাপা গলায় বলল, সিগারেট ফেলে দে খোকন। খোকন বলল, সর্বনাশ, চল পালাই। পালানো যাবে না, সোজা রাস্তা দেখতে পারে। বিশু জবাব দিল, চা বাগানে ঢুকবি? খোকন জানতে চাইল। এবার দীপা কথা বলল, তোরা তো কোনো দোষ করিসনি, ভয় পাচ্ছিস কেন? বিশু বলল, আজে বাজে কথা বানিয়ে বানিয়ে বলবে। কোথায় যাচ্ছি বলতো? বাঘ বেরিয়ে এসে জানে না, নিশ্চয়ই কোনো মতলব আছে। যাকে নিয়ে ওরা কথা বলছিল তিনি ততক্ষণ আসাম রোডের ধারে কাছাকাছি এসে গিয়েছিল। দূর থেকেই যে দেখেছিলেন তা এখন মুখ দেখেই বোঝা যাচ্ছে। এবার সামনে দাঁড়িয়ে বললেন, কী ব্যাপার, পঞ্চপাণ্ডবের বাকি দুজন কোথায়? ওরা জবাব দিল না। চারদিকে তাকিয়ে রইল। তেজেন্দ্র পাঞ্জাবির পকেট থেকে নস্যি মাখা রুমাল বের করে নাক মুছলেন। তারপর তোমার বাড়ি কোথায় ছিল যেন? প্রশ্নটি অজিতের দিকে তাকিয়ে সে সরাসরি জবাব দিল, কলোনিতে। সেটা তো দেখেই বুঝতে পেরেছি। দেশ কোথায় ছিল? যশোর, মাইকেল মধুসূদন দত্তের গ্রামে। যশোর? সেখান থেকে এত দূরে কেউ এসছে বলে শুনিনি। আমরা তো এসছি। মাইকেল মধুসূদন দত্তের নামটা বলার কি দরকার ছিল? খুব গর্বের বিষয় নাকি? সারা জীবন নকল ইংরেজ সেজে একটার পর একটা মেম বিয়ে করে যাওয়া খুব কৃতিত্বের কথা। হট করে একটা নাম বলে দিলেই হলো। রবীন্দ্রনাথ ঠাকুর আগে, তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি। 4 লাইন কবিতা লিখলেই কবি হওয়া যায়? আর কবি যদিও বা বলা যায়, চরিত্র ঠিক না থাকলে কিসের কবি? দিনরাত শুনেছি মদ গিলত। হ্যাঁ, কবি হলেন কমুদরঞ্জন মল্লিক। নাম শুনেছ? বর্ধমানের মানুষ। তেজেন্দ্র আবার নাক মুছলেন। তার চোখ দীপার উপর থেকে সরছিল না। তুমি এদের সঙ্গে কি মনে করে? বছর দেখিনি তো? তেজেন্দ্র প্রশ্ন করে গলায় জমে থাকা কপ শব্দ করে ছুঁড়ে দিলেন একপাশে। দীপা জবাব দিল না। তার মুখ অন্য পাশে ফেরানো ছিল। বিশু বলল, দীপা, তোকে বলছেন উনি। দীপা মুখ ফেরাতে বাধ্য হলো। তেজেন্দ্র ডাকলেন, এদিকে এসো, নেমে এসো। কেন? দীপা জানতে চাইল। তুমি একে যুবতী, তাই বিধবা। আবার বিধবা। এই সময় উঠতি বয়সের ছেলেদের সঙ্গে মিশতে নেই, লোকে বদনাম করবে। বিধবার বদনাম হলে খুব খারাপ হয়। তেজেন্দ্র আঙুল নেড়ে ডাকলেন। দীপার মুখ লাল হয়ে উঠল। কোথায় যাব? বাড়িতে। তোমার ঠাকুমাকে আমি কতটুকু দেখেছি, তোমার বাবার বিয়ে দেখলাম। আবার আমার একটা কর্তব্য তো আছে। তেজেন্দ্র রুমাল পকেটে রাখলেন। আমি বাঘ দেখতে এসেছিলাম। তা দেখো, কিন্তু এইসব বখাটে ছোকরাদের সঙ্গে মোটেই আড্ডা দেবে না। আপনি আমাকে বাঘ দেখাবেন? দীপা সরল গলায় জানতে চাইল। বাঘ? হ্যাঁ,
ওই আংরা ভাষা নদীর ধারে বাঘ বেরিয়েছে, জানেন না? তা শুনেছি। আপনি এদিকে এসেছিলেন কেন? বিশু জিজ্ঞাসা করলো। বারান্দায় বসে দেখলাম দীপা তোমাদের সঙ্গে এদিকে এলো। তোমাদের ওপর আমার কোনো ভরসা নেই। এইসব নির্জন জায়গা আগে কত কী কাণ্ড হয়েছে। দীপা নেমে আসছিল সিঁড়িতে পা দিয়ে। বিশুদের শরীর বাঁচিয়ে তাকে জায়গা দেওয়ার জন্য অজিত উঠে দাঁড়াতেই কাঁচি সিগারেট প্যাকেটটা দেখা গেল। অজিত সেটাকে পকেট ঢোকাবার সুযোগ না পেল না, আর তেজেন্দ্র নজর পড়ল প্যাকেটের ওপর। তিনি দীপাকে বললেন, ওই প্যাকেটটা নিয়ে এসো তো। দীপা বলল, এটা অজিতের প্যাকেট। তেজেন্দ্র মাথা নাড়ালেন, জানি জানি, বাঙালিরাই এসেই তো এদেশে সর্বনাশ করেছে। গো পুড়তেই সিগারেট ফুঁকতে শুরু করেছে। আজকাল আমাদের ছেলেরা কেন করছে তা জানি না। ভেবেছ নিয়ে আসতে বলেছি যখন, তখন নিয়ে এসো। বিশু কথা না বলিয়ে প্যাকেটটা তুলে দীপার হাতে তুলে দিল। দীপা সেটাকে নিয়ে এগিয়ে এসে তেজেন্দ্রের হাতে দিল। তেজেন্দ্র প্যাকেট খুলে দেখলেন দুটো পড়ে আছে। তার মানে 8টা খতম। তুমি খেয়েছো নাকি? মাথা নেড়ে না বলল দীপা। তেজেন্দ্র চোখ ছোট হলো। তিনি প্যাকেটটা পকেটে রেখে দিয়ে বলল, চল। দীপা বলল, কিন্তু আমি যে বাঘ দেখতে এসেছিলাম, আপনি আমাকে নিয়ে যাবেন না? তেজেন্দ্রকে চিন্তিত দেখালো। তিনি মাথা ঘুরিয়ে আসাম রোডের ওপাশটা দেখলেন। দীপা বলল, চলুন না, এরা খুব ভীতু, এরপর আর এগোতে চাইছে না। আপনি এসে ভালো হলো, আমাকে নিয়ে চলুন না। তেজেন্দ্র মাথা নাড়ালেন। বেশ, বলছি যখন। বাঘকে আমি মোটেই ভয় পাই না। এখন যেখানে চাপা ফুলের গাছ কালী পুজোয় হয়, সেখানে এক সময় সন্ধ্যা হলেই কেঁদো বাঘ আসতো। এই সব টর্চ জেলে ফিরে আসতো কোয়ার্টার্সে। বুঝলে, বাঘটা আমাকে দেখিও না, চলো। দীপা অবলীলায় হাঁটতে লাগলো। তেজেন্দ্র তার পাশে। পেছনে বসে থাকা তিনজন কোনো কথা বলল না। একবার মুখ ফিরিয়ে দীপা দেখলো ওরা সিঁড়ি ছেড়ে উঠেই যায়নি। সে বলল, জানেন, ডাক্তারবাবু না আমাকে ডিম খেতে বলেছেন। আমার শরীর খুব দুর্বল হয়ে গিয়েছে। দুর্বল? তুমি? তেজেন্দ্র লুঙ্গি ধরে হাঁটছিলেন। বাহ, আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছিল না? ও, বিধবার তো ডিম খাওয়া ঠিক নয়। না, তুমি এক কাজ করতে পারো, রোজ সকালে এসো আমাদের বাড়িতে। বৌমা একটা মুরগি পুষেছেন, সেটা মোরগ ছাড়া, রোজ একা একাই ডিম দেয়। সেই ডিম খেতে পারো তুমি। মোরগ ছাড়া মুরগি যখন ডিম দেয়, তখন তাকে আর আমিষ বলে না। এসব যাদের বিয়ে হয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তেজেন্দ্র হাসলেন। মুরগি মোরগ ছাড়াই ডিম দেয়? অবাক হলো দীপা। দেয়, তবে সেই ডিমে বাচ্চা হয় না। তুমি কাল আমাদের বাড়িতে এসো না? তবে আমি ভাবতে পারছি না তোমার ঠাকুমা এই ডিম খাওয়া মেনে নেবেন কি না। আমি তো অনেকবার ওর সঙ্গে কথা বলেছি। ভদ্রমহিলা খুব গোঁড়া। তেজেন্দ্র পকেটে হাত দিলেন। হাঁটতে হাঁটতে ওর অনেকটা দূরে চলে এসেছিল। আসাম রোডে যেখানে বাঘ নিয়ে চা বাগান ছাড়িয়ে চাষের ক্ষেত ভেদ করে আংরা ভাষার দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে জিপটা দাঁড়িয়েছিল। জিপে বসেছিল বড় সাহেব। তিনি নেমে এলেন রাস্তায়। ইংরেজিতে বললেন, আপনারা এখানে কেন? তেজেন্দ্র জবাব দিলেন, এই মেয়েটি বাঘ দেখতে চায়। বড় সাহেব বললেন, সরি, এটা চিড়িয়াখানা নয়, আপনারা ফিরে যান। কোথায় থাকেন আপনারা? তেজেন্দ্র বললেন, আপনার বড়বাবুর বাবা আমি। এই চা বাগান আমার হাতেই তৈরি হয়েছিল। আচ্ছা, বড় সাহেব হাসলেন। মনে পড়েছে, কিন্তু আপনারা এখানে আর থাকবেন না। উচ্চণ্ড চিতার খুব ভয়ঙ্কর হয়েছে। তেজেন্দ্র বিচলিত হলেন এবার। উচ্চণ্ড? সর্বনাশ! চল, ফিরে চল। চলি স্যার, আপনার প্রশংসা আমার ছেলের মুখে খুব শুনি। এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু সারা জীবন ব্রিটিশ ম্যানেজারদের কাছে কাজ করে অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতা পেয়েছি। আমিও আপনার সাহেবের প্রশংসা করেছি। চলো হে। দীপার হাত ধরে পিছু ফিরলেন তেজেন্দ্র। দীপা হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করল, বাঘ দেখা হবে না? তেজেন্দ্র একটু হাঁপিয়ে পড়েছিলেন। উচ্চণ্ড বাঘ দেখতে নেই। উচ্চণ্ড বাঘ হেরাই ম্যান ইটার হয়ে যায়। দৌড়াদৌড়ি করে শিকার ধরতে পারে না তো। সাহেবটার চেহারা দেখলে শুটকি মাছের মতো। আমাদের সময়ে যেসব সাহেব আসবেন তাদের কি চেহারা ছিল! বাপস, যেমন লম্বা তেমন চওড়া। 1921 লুইস নামের একটা সাহেব এলো। 6.5 ফুট লম্বা, ছাতি অন্তত 52 ইঞ্চি, হাতের কাজি ইয়া মোটা,
4টে মুরগি দিয়ে ব্রেকফাস্ট করতো। স্কচ খেতে খেতে জল না মিশিয়ে ঢক ঢক করে, আর যা খাটতে পারতো তা না দেখলে বিশ্বাস করবে না। কিন্তু ওই চেহারাটাই বেচারার কাল হয়েছিল। নিঃশ্বাস ফেললেন তেজেন্দ্র। কৌতূহলী হলো দীপা। কেন? কোনো মেম সাহেব ওকে বিয়ে করতে চায়নি, যোগ্য পার্টনার খোঁজে তো ওরা। অত বড় চেহারার সঙ্গে পাল্লা দেবে কে? তেলিপাড়া বাগানের ম্যানেজার হেস্টিংস সাহেবের বোন ছিল, খুব লম্বা, বাঁশের মতো, তবে সাদা চামড়া বলে কথা। দেখে অবশ্য আমার হিজড়া বলে মনে হতো। হিজড়া বোঝা? ওই যে যারা বাচ্চা হলে কি হালগো মাদুর বাজিয়ে পয়সা নিতে আসে, তা হেস্টিংস সাহেবের বোন লুইসের সঙ্গে কটশিপ করতে। রাত 12টায় সেই বাস নিয়ে তেলিপাড়ায় ফিরে গিয়ে প্রাণ বাঁচালেন। একেই চা বাগানের ব্রিটিশ মেয়ে অবিবাহিত অবস্থায় বেশি থাকে না, তার উপর খবরটা চাউর একেবারে আসাম থেকে দার্জিলিং। লুইসের ভাগ্য আর মেয়ে জোটে না, তাই এত দূরে একটা ভূমন্দ গোরা কি একা থাকতে পারে? অতএব হুকুম হলো কুলি লাইন থেকে কামিন চাই রাত কাটানোর জন্য। তখন অবশ্য এটা রেওয়াজের মধ্যেই ছিল। 3টে কামিন অসুস্থ হয়ে পড়ল, এমন যে তারা মাসখানেক বিছানা থেকে উঠতেই পারল না। শেষ পর্যন্ত তুরা বলে একটা কামিন সাহেবের সঙ্গে থেকে গেল। তার 3টে সাহেব বাচ্চা হলো। এখনও 2-1টা লোককে দেখবে, গায়ের রং সাদা, তারা সব তুরার বংশধর। লুইস আমাকে একদিন বলেছিল, বাবু, ইন্ডিয়ান ওমেন আর ফার বেটার দেন ব্রিটিশ গার্লস। তা সেরকম লোক আর কোথায়? সেই সব মেয়ে ছেলেও তো নেই। তেজেন্দ্র আর একবার ফৌত করে নিঃশ্বাস ফেললেন। দীপার খুব রাগ হচ্ছিল। ঠাকুরদার বয়সী লোকটা তাকে এসব গল্প শোনাচ্ছে কেন? ওরা ততক্ষণে সেই জায়গায় চলে এসেছিল যেখানে একটু আগে বিশুদের ছেড়ে গিয়েছিল। তেজেন্দ্র সেখানে দাঁড়ালেন। ছোঁড়ারা কোথায়? আমি কি করে জানব? ভেরি ব্যাড। ওরা তোমাকে কি বলেছিল? মানে? খারাপ কথা কিছু বলেছিল? লাভ টাভের কথা? না। দীপার ঠোঁট কামড়ায়, তারপর ছটফট করে মিথ্যে কথা বলল। ওরা আপনাকে নিয়ে আলোচনা করছিল? আমি নিষেধ করেছিলাম। আমাকে নিয়ে? তেজেন্দ্র এবার অবাক। হ্যাঁ, ওরা একটা ক্লাব করবে, প্রেসিডেন্ট কাকে করা হবে এ নিয়ে তর্ক হচ্ছিল। খোকনকে আমি বললাম আপনাকে প্রেসিডেন্ট করতে। প্রেসিডেন্ট? আমি? নিজের বুকে হাত রাখলেন তেজেন্দ্র। হ্যাঁ, অজিত রাজি হচ্ছিল না। ও তো বাইরের লোক, এসেই আপনার সম্পর্কে আজে বাজে কথা শুনেছে। সেই সময় সে সবাই বলছিল আজে বাজে কথা। কি কথা? আমি বলতে পারবো না। বলো না। এখানে তো কেউ নেই। আপনার বউ মারা যাওয়ার পর আপনি কি সব করেছিলেন সেসব কথা। বিশু অবশ্য খুব আপত্তি করেছে, বলেছে প্রেসিডেন্ট আপনাকেই করতে হবে। ক্লাবটা কিসে? সাংস্কৃতিক ক্লাব, ছেলে মেয়ে একসঙ্গে। হ্যাঁ, আমার অবশ্য আপত্তি নেই প্রেসিডেন্ট হতে, তবে ওই অজিতটাকে দলে রাখবে কি না ভেবে দেখো। বাঙালগুলো এদেশে আসার পর ভক্তি শ্রদ্ধা কমে যাচ্ছে মানুষের, নিয়ম শৃঙ্খলা বলে কিছুই থাকছে না। আর স্বাধীনতা, এই স্বাধীনতা কে চায়? তোমাদের জন্য খুব দুঃখ হয়, তোমরা ব্রিটিশ আমলে বড় হলে না, তাহলে দেখতে পেতে ডিসিপ্লিন কাকে বলে। স্বাদে কি ওরা এত বড় হয়েছে? ওরা যদি ভারতবর্ষে না আসতো তাহলে এই চা বাগান হতো? এত ব্রিজ, এত শহর, এত কলকারখানা তৈরি হতো? কিচ্ছু না। আমরা সেই সিরাজউদ্দৌলা যুগে থেকেই যেতাম। ব্রিটিশদের তাড়িয়ে আমরা আমাদের সর্বনাশ করলাম, তা বলে দিও ওদের। আমার কোনো আপত্তি নেই প্রেসিডেন্ট হতে, তোমার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে মেলামেশা করা যাবে, তাতে তোমারই লাভ হবে। তেজেন্দ্র আবার নিঃশ্বাস ফেললেন। দীপা হাসার চেষ্টা করলো। খুব ভালো, ওদের বলবো। কিন্তু দাদু, আমার একটা কথা আপনি রাখবেন, এখন তো আপনি আমাদের প্রেসিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়, বলে ফেলো। ওই সিগারেটের প্যাকেটটা দিন, ওদের খুব মন খারাপ হয়ে গিয়েছে। তেজেন্দ্র কপালে আরও ভাঁজ ফেললেন। দীপা সেটা লক্ষ্য করে বলল, ওরা খুব ভয় পাচ্ছে যে আপনি নিশ্চয়ই বড়দের বলবেন ওরা সিগারেট খাচ্ছিল। সেটা তো বলার মতো কথাই, খুব অন্যায়। কিন্তু আপনি প্রেসিডেন্ট হয়ে ওদের নিন্দা করবেন? তেজেন্দ্র আকাশের দিকে তাকালেন একটু, তারপর বললেন, কিন্তু তোমাকে নিয়ে এই যে ওরা হুটহাট জঙ্গলে আসছে, এটা করা চলবে না। তোমার যদি এদিকে আসতে ইচ্ছে করে তাহলে আমার সঙ্গে আসবে। দীপা চটপট নিপাট ভালো মানুষের মতো ঘাড় নাড়াতে তেজেন্দ্র পাঞ্জাবির পকেট হাত দিলেন।
সিগারেট প্যাকেটটা বের করে বললেন, যা, এবার তোমার কথাই ওদের ছেড়ে দিলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও না তো? না। দীপা ঘন 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 ঘাড় নাড়ালো। গুড। মেয়ে ছেলে সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়। দীপার মুখ গম্ভীর হয়ে গেল মেয়ে ছেলের শব্দটা শুনে। সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিল। তারপর তেজেন্দ্রের সঙ্গে কোয়ার্টার্সের দিকে হাঁটা শুরু করলো। কয়েক পা হেঁটে তেজেন্দ্র জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার মুখ এত গম্ভীর কেন? আপনি আমাকে মেয়ে ছেলে বললেন কেন? মানে, তুমি তো মেয়ে ছেলে। না, আমি মেয়ে। মেয়ের ছেলে শব্দটার মধ্যে একটা তাচ্ছিল্য আছে। তাচ্ছিল্য? তুমি খুব গল্পের বই পড়ো বুঝি? দীপা জবাব দিল না। ওরা যখন আসাম রোড ছেলে মাঠে নামলো, তখন অঞ্জলি আর মনোরমাকে দেখা গেল। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন ওরা। দীপা বলল, তাহলে আমরা সব ঠিকঠাক করে আপনাকে প্রেসিডেন্টের ব্যাপারটা জানিয়ে দেব। তেজেন্দ্র বললেন, তাড়াতাড়ি করবে, বয়স হয়ে যাচ্ছে তো। কিন্তু তেজেন্দ্র নিজের কোয়ার্টার্সের দিকে গেলেন না। দীপাকে নিয়ে অঞ্জলির সামনে পৌঁছে বললেন, মেয়ের খুব স্বাদ হয়েছিল বাঘ দেখবার, খুব সাহসী, বুঝলেন? কথাগুলি মনোরমার উদ্দেশ্যে। তাদের দুজনের মাথায় এখন ঘোমটা। অঞ্জলি জিজ্ঞাসা করলো, তুই না বলে চলে গিয়েছিলি যে বড় লোকজন দৌড়ে দৌড়ে এলো, অথচ তোর কোনো পাত্তাই নেই। কি ভেবেছিস কি তুই? হ্যাঁ? তেজেন্দ্র বললেন, উত্তেজিত হয় না বৌমা, আমি তো সঙ্গে ছিলাম। নদীতে যখন বর্ষার জল এসে মেশে, তখন তার আচরণ কি শীতের মতো হয়। তবে তখন বাঁধ দেওয়া দরকার গতি নিয়ন্ত্রিত রাখার জন্য, সেই জন্য আমি সঙ্গে ছিলাম। আমিও খানিক বকর বকর করে তেজেন্দ্র চলে গেলেন। তখন মনোরমা মুখ খুললেন, তুই ওই হতচ্ছাড়া বুড়োটার সঙ্গে নির্জনে গিয়েছিলি? বুড়ো মানুষ তো, তোমার থেকেও বড়, অনেক বড়। তাতে কি হয়েছে? খবরদার ওর সঙ্গে কোথাও যাবি না। চিতায় উঠলেও ওই রকম পুরুষে বিশ্বাস করা যায় না। অনেক তো বড় হয়েছে, আর কবে বুঝবি? গতকাল রেজাল্ট আসার কথা ছিল, কিন্তু আসেনি। আজ সকালে সত্যসাধন মাস্টার জলপাইগুড়িতে গিয়েছেন। গতকাল সারাদিন ধরে উত্তেজনা ছিল স্কুলে। বিকেলে অঞ্জলির সঙ্গে দীপা এসে কিছুক্ষণ অপেক্ষা করে ফিরে গিয়েছিল। রাত্রে ঘুম আসেনি তেমন। অমরনাথ অবশ্য বলেছিল, তুই যা পড়েছিস আমি তার অর্ধেক পড়িনি। আমি যদি পাশ করে থাকি তাহলে তুইও করবি, এত চিন্তার কি আছে? দুপুরে খাওয়া দাওয়ার পর সে একাই স্কুলে যাচ্ছিল। আসাম রোড ধরে যাওয়ার সময় বিশুদের দেখতে পেল। 5টা সাইকেল পাশাপাশি যাচ্ছে রাস্তা জুড়ে। দীপা দাঁড়িয়ে পড়তে অজিত বলল, এখনও কোনো খবর নেই? প্রেসিডেন্ট সাহেব স্কুলে গিয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে বাকি 4জন হেসে উঠল। তাদের সেই সাংস্কৃতিক ক্লাব আজ পর্যন্ত তৈরি হয়নি। পরের দিন সিগারেট প্যাকেট ফেরত দিয়ে বানানো গল্পটা বিশুদের বলতেই ওরা রেগে গিয়েছিল খুব। কিন্তু ব্যাপারটা ম্যানেজ করতে হয়েছে অনেক চেষ্টা করে। তেজেন্দ্র বোঝানো হয়েছে যে প্রেসিডেন্ট হতে পারেন বাগানের বড়বাবু, যিনি তারই ছেলে, সেটাই উচিত। নিজের ছেলের বিরুদ্ধে যেহেতু তেজেন্দ্র যেতে পারেন না, তাই ওরা আপাতত ক্লাবটা করছে না। এই 2-2.5 মাস দীপা তেজেন্দ্রকে এড়াতেই বাড়ির বাইরে খুব একটা আসেনি। বিশুদের সঙ্গে দেখা সাক্ষাৎ কদাচিৎ হয়েছে। এখন সে বলল, আমি স্কুলে যাচ্ছি, আমার মন বলছে আমার রেজাল্ট আসবে। অতএব সাইকেলগুলো ঘুরল। ঠিক 4টের সময় বাস থেকে নেমে দৌড়াতে এলেন সত্যসাধন মাস্টার। তার হাতে কাগজপত্র। সবাই ভিড় করে দাঁড়াতে তিনি গম্ভীর হয়ে বললেন, না না, এইভাবে না, আগে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা কই, তারপর অ্যানাউন্স করব। তিনি প্রায় জবি করেই ভিতরে চলে গেলেন। একটা দমবন্ধ করা পরিবেশ, কেউ কথা বলছে না। দীপা মুখ ফিরিয়ে দেখলো অমরনাথ সাইকেল চেপে স্কুলের সামনে এসে দাঁড়িয়েছিল। এই অসময় তাকে এখানে দেখে সে ছুটে গেল। অমরনাথ তার কাঁধে হাত রাখতেই সত্যসাধন মাস্টার বারান্দায় বেরিয়ে এলেন। তারপর চিৎকার করে নাম আর ডিভিশন বলে যেতে লাগলেন। দীপা নিজের নাম শুনতে পেল না। সবার নাম ডাকা শেষ হয়ে গেল। সত্যসাধন মাস্টার চিৎকার করে উঠলেন, শোনো সবাই, আমাগো দীপা 4টে লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পাস করেছে, সে কোথায়? আর তখন সবাইকে ছাপিয়ে অমরনাথ সশব্দে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, মা গো, মা আমার।
না দেখলেই ভাবতেই পারতেন না অমরনাথ একটি মানুষের চেহারা কয়েক বছরে এত পাল্টে যেতে পারে। প্রতুল বন্দ্যোপাধ্যায় অবশ্যই অসুস্থ, কিন্তু তার গলার স্বরও রুগ্ন হয়ে গিয়েছে, গাল বসে গিয়েছে, চুলেও সাদা ছাপ পড়েছে। হরদেব ঘোষাল দরজা থেকে ফিরে এলেন। না, আমার আর এখানে বসে থাকা ঠিক হবে না। তোমরা দুই বিয়াই অনেকদিন বাদে একসঙ্গে হয়েছে, অবশ্য তোমার মনের কথা বলো। আমি থাকলে নিশ্চয়ই অসুবিধা হবে। আমের দুধ মিশে যাক, আমি আটি কেটে পড়ি। প্রতুলবাবু বললেন, বড্ড বাজে কথা বলো, বয়স হয়েছে অথচ। হাত তুললেন তিনি। বসো বসো ওখানে। হরদেব যেন এমনটাই চাইছিলেন। হুকুম হওয়া মাত্র চট করে বসে পড়লেন। বাড়িটার কি অবস্থা! আহা, খাঁ খাঁ করছে। অমরনাথ চুপচাপ বসেছিলেন। সকালের বাস ধরে তিনি এখানে পৌঁছেছেন সকাল 10টা নাগাদ। তাও প্রায় 15 মিনিট হয়ে গেল। হরদেব ঘোষাল আগে থেকেই অপেক্ষা করেছিলেন বাইরের গেটে। তার মারফত যোগাযোগ হয়েছে। সে যে বাড়িতে আর কখনো পা দেবেন না বলে তিনি স্থির করেছিলেন, সেই বাড়িতে ঢোকার পর থেকে একটা অস্বস্তি শুরু হয়ে গিয়েছিল। এখানে আসার ব্যাপারে তিনি কারোর সঙ্গে কথা বলেননি। আসলে দীপার পাশের খবর পাওয়ার পর থেকে কদিন যা শুরু হয়েছে তাতে অঞ্জলির কাছে ব্যাপারটা তোলা সম্ভব হয়নি। তিনি এসেছেন কৌতূহল নিয়ে। একটা মানুষের সবই যে খারাপ তা হতে পারে না। প্রতুলবাবু যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলে আখেরে দীপারই লাভ হবে। হরদেববাবু তাকে নিয়ে অফিস ঘরে বসে খবর পাঠিয়েছিলেন নিজের নাম বলে। তারপর কানের কাছে মুখ নামিয়ে বলেছিলেন, আপনি আসছেন সেটা কাল বলে গিয়েছি। এখন আপনার নাম বলে পাঠালাম না, তার কারণ খবরটা তো আগে দাসী রানী শুনবেন। অত্যন্ত ধড়িবাজ মেয়ে ছেলে, ঠিক বুঝতে পারবে তারপরেই পাঁচ কোষাতে শুরু করবে। অমরনাথ কিছু বললেন না। সেই দাসীটির নাম আনা। এতদিন মনে মনে তাদের সমস্ত পরবারে এই আনার জন্য কাছে কৃতজ্ঞ ছিলই বা কেন? যা সে করেছে, যে স্বার্থেই করে থাক, মেয়েটাও তো বেঁচে গিয়েছে। তিনি যদি সেই ঘটনার পরেও আজও এ বাড়িতে আসতে পারেন, তাহলে আনাকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করার অধিকার তার নেই। প্রতুলবাবু এসেছিলেন মিনিট 15 বাদে, হাতে লাঠি। অফিস ঘরে ঢুকে দুটো হাত কপালে ঠেকিয়ে বলেছিলেন, নমস্কার, আপনার মেয়ের খবর পেয়েছি। এত বড় একটা কৃতিত্বের অধিকারী আমাদের বাড়ির বউ হবে তা আমি কল্পনা করিনি। হরদেব ঘোষাল বলেছিলেন, তোমাদের বাড়ির বউ মানে? সে অমরনাথের মেয়ে। কিন্তু পরীক্ষার ফর্ম ভর্তি করার সময় কি নামে লিখেছিল? মানে কোন উপাধি? বন্দ্যোপাধ্যায় লেখেনি। যতক্ষণ ওই বিয়ের মাধ্যমে থাকবে ততক্ষণ বন্দ্যোপাধ্যায় লিখতে হবে। কি অমরনাথ ঠিক বলছি কি না? অমরনাথ নীরবে মাথা নেড়ে জানিয়েছিল কথাটা সত্যি। আর তারপর হরদেব দরজার কাছে চলে গিয়ে ভান করেছিলেন চলে যাওয়ার। প্রতুলবাবু মাটির দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ, তারপর বললেন, অমরনাথ, আমার বিরুদ্ধে আপনাদের নিশ্চয় অনেক অভিযোগ আছে, থাকাটাই স্বাভাবিক। না, আগে আপনাদের কথা শুনি, তারপর আমার কথা বলবো। অমরনাথ বললেন, আমাদের কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই। না, আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। পাপ? হ্যাঁ, একটি বালিকাকে বড়লোকের বাড়িতে কোনো খোঁজখবর না নিয়ে বিয়ে দিয়েছি নিতান্তই লোভে। নিজের মেয়ে হলেও অনেক সময় সেই লোভে থেকে মুক্তি পাওয়া যায় না। লোভ তো পাপই। অমরনাথ একটা নিঃশ্বাসে কথাগুলো বললেন। আপনার কোনো অভিযোগ নেই? অমরনাথ প্রতুলবাবুর মুখের উপর দৃষ্টি রাখলেন। আপনি কেন মেয়েটার এই সর্বনাশ করলেন? আপনি জানতেন যে ওই ছেলের আয়ু বেশি দিন নেই, তবু তাকে নিয়ে বংশ রক্ষার অবস্থা পরিকল্পনা করেছেন আপনি। হরদেববাবু কাছে শুনেছি আপনি তাকে ওষুধ ব্যবহার করতে দিয়েছেন। হয়তো সেটা খেয়েই তার মৃত্যু এগিয়ে এসেছিল। শুধু তাই নয়, আপনি সেই রাতে ওটা বানানো গল্প। যাই হোক, আমি উন্মাদ নয়, ওটা আনা বানিয়ে বলেছিল, যাতে বৌমা আমার সম্পর্কে বেশি ভয় পায়। প্রথম প্রতিবাদ করলেন প্রতুলবাবু, কিন্তু আপনি আমার বাড়িতে রাত কাটাতে চাননি। পাছে
ছেলের ব্যাপারটা ধরা পড়ে যায়। আমি মূর্খ, আমি লোভী, কিন্তু মেয়েটা তো কোনো দোষ করেনি। প্রতুলবাবু বললেন, সত্যি কথা, এখন বলুন, এই জন্য আমি কি প্রায়শ্চিত্ত করব? মানে? অমরনাথের কপালে ভাঁজ পড়ল। আমি যা করেছি তার জন্য আপনার মেয়ে বিধবা হয়েছে। এখন ও ব্যাপারে তো কিছু করার নেই। আমরা শুধু পারি ওর ভবিষ্যৎ যাতে সমস্যা মুক্ত হয় তার ব্যাপারে তার ব্যবস্থা করতে। হরদেব ঘোষের এতক্ষণ চুপ করে বসছিলেন, এবার বললেন, আর সবচেয়ে ভালো হয় সসম্মানে ঘরের বউকে ঘরে ফিরিয়ে এনে সুখে ঘর করো। সুখে ঘর করা আর এই জীবনে হবে না হরদেব। যৌবনের প্রাবল্য সব কিছু নস্যাৎ করেছিলাম, এখন তার মাসুল দিতে হচ্ছে। এ বাড়িতে বৌমা ভালো থাকবে না, তাতে ভালো থাকতে দেওয়া হবে না। এ কথা ভাবছো কেন? তোমার বাড়িতে একটা ছোট্ট মেয়ে এসেছিল, সে আজ কত বড় হয়ে গিয়েছে, ফার্স্ট ডিভিশন স্কুলে ফাইনাল পাস করেছে। এবারেতে এসে সে নিজের সুখ নিজে তৈরি করে নিতে পারে। তুমি হয়তো অনর্থক ভয় পাচ্ছ। হরদেব খুব আন্তরিকভাবে কথাগুলো বললেন। নিঃশব্দে হাত নাড়ালেন প্রতুলবাবু, তারপর হেসে বললেন, ঈশা, সন্দেহ হিংসা মানুষকে যত ছোট করে দেয়, অধিকার পাওয়ার পর সেটা হাতছাড়া না করার চেষ্টার মানুষ অনেক নিচে নামে। আমি আমার নিজের জালে জড়িয়েছি। অমরনাথ বললেন, আপনার শরীরে কি হয়েছে? নানা রকম, সুগার, ব্লাড প্রেশার, বুকের ব্যামো, কি নেই? মাথাটা এখনও ঠিক নেই। ঠিক আছে এই রক্ষে। 3 মাসে কোনো ব্যবসা কাজকর্ম করিনি, আর হবেও না। যা আছে তাতে মৃত্যু পর্যন্ত এইভাবেই থাকতে পারবো। প্রতুলবাবুর হাতে 10টা আঙুল পরস্পর আঁকড়ে ধরল। তোমার পর হরদেব সরাসরি জানতে চাইলেন। হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা করে যাওয়া উচিত, নইলে 5 ভূতে লুটেপুটে খাবে। 5 ভূত না, ওই এক পেতনিই যথেষ্ট। হরদেব বললেন, সত্যি কথা বলো তো। আর অমরনাথ সব কথা জানেন। ও কি তোমার সঙ্গে এক বিছানায় শোয়? এসব কথা আলোচনা করতে ভালো লাগে না হরদেব। অমরনাথ বাবু বলল, বৌমা অত ভালো পাশ করলো, এই জেলায় ছেলেদের মধ্যে সে যে দ্বিতীয় হয়েছে, ওর উচ্চশিক্ষার ব্যবস্থা কি করলেন? চা বাগানে তো আর কলেজ নেই। প্রতুলবাবু ফিরে তাকালেন। সমস্যা এখানে। আমার অবস্থা তো জানেন, দুটো ছেলে আছে, তাদের মানুষ করতে হবে। মাইনে যা পায় তাতে এখানেও কোনো মতে চলে না। ওকে পড়াতে গেলে হয় জলপাইগুড়ি নয় কলকাতায় পাঠাতে হবে। কলকাতার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। শুনেছি ও নাকি সরকার থেকে কিছু ভাতা পাবে, স্কলারশিপ। তার কি পরিমাণ তাও জানি না। হয়তো কলেজের বেতন লাগবে না, কিন্তু থাকা খাওয়ার জন্য তো অনেক খরচ। এই খরচটা যদি আমি করি, আপনি কলকাতার বড় কলেজে ওকে ভর্তি করুন। যা নাম্বার পেয়েছে সব কলেজেই ওকে ডেকে নেবে। সেখানকার ভালো হোস্টেলে রেখে দিন, পড়াক। যতদূর পড়তে চাই পড়তে দিন। তারপরে একদিন হয়তো নিজের পথ খুঁজে পাবে, আর সেইটাই হবে আমার প্রায়শ্চিত্ত। অমরনাথ মাথা নাড়লেন, তা সম্ভব নয়। কেন? প্রতুলবাবু অবাক হলেন। আমার মেয়েকে আমি চিনি। মেয়েটি আমার শালিকার জন্মসূত্রে, কিন্তু আমার 2 ছেলে থেকে সে কম নয়। দীপা যদি জানতে পারে আপনার টাকায় সে পড়াশোনা করেছে, তাহলে সঙ্গে সঙ্গে বিদ্রোহ করবে। বছর আমার মা ওকে জোর করে বিধবা সাজিয়ে রেখেছিলেন, কিন্তু এখন সে ওসব মানতে চাইছে না। রঙিন শাড়ি পরছে, যে কোনো দিন মাছ মাংস খাওয়া শুরু করবে। এটা ঠিক নয়। হরদেব বলে উঠলেন, আপনার প্রতিরোধ করুন। এতদিন করেছি, কতদিন করব পারবো জানি না। সে আপনাদের ঘেন্না করে, খুব স্বাভাবিক। প্রতুলবাবু চোখ বন্ধ করলেন। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি একটু বাদে হরদেব বললেন, আমি বলি কি, তুমি একটা উইল করো। যতদিন জীবিত থাকবে ততদিন তুমি এইসব সম্পত্তি ভোগ করবে। তোমার অবর্তমানে তোমার বৌমা সব পাবে। প্রতুলবাবু বললেন, তুমি শুনলেন না, বৌমা আমাকে ঘেন্না করে? শুনুন অমরনাথ, টাকাটা যদি আমি আপনার নামে পাঠাই, মানে আমি যে পাঠাচ্ছি তা যদি বৌমা টের না পায়, তাহলে তো আর কোনো ঝামেলা হবে না। তা হবে না। প্রতুলবাবু হাসলেন। তাহলে এই এতটুকু আমরা করি, কিন্তু একটা সমস্যা হবে। বলুন। দীপা আমার আর্থিক পরিস্থিতির কথা জানে। কলকাতায় পড়তে পাঠাতে যে টাকা দরকার তা যে আমি দিতে পারবো না, একথা তার অজানা নয়। সে তাই নিজে শিলিগুড়িতে পড়তে চেয়েছে, যেখানে আমাদের পরিচিত এক অধ্যাপিকার বাড়িতে থেকে সে পড়তে চায়। এই অবস্থায় কলকাতায় পড়তে পাঠালে সে সন্দেহ করবে। মেয়ে তো খুব বুদ্ধিমতী। অমরনাথ সব কথা খুলে বললেন। আপনি আমার এখানে এসেছেন সে জানে? আজ্ঞে না। ভালো না, শিলিগুড়িতে পড়তে পাঠানোর দরকার নেই। 5 ভূতের শহর,
কোনো ঐতিহ্য নেই। আপনি জলপাইগুড়ির কলেজেই ভর্তি করুন, হোস্টেলে রাখুন। আজ বাড়ি ফিরে বলবেন এসসি রায় মশাই ওর সব খরচ বহন করে দেবেন। এসসি রায়? দূর মশাই, এসসি রায় হলেন ফাদার অফ টাউন, তা জানি না। কিন্তু 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 না, আমরা যখন দু হাতে পকেট ভরছি তখন রায় সাহেব ব্যবসার সঙ্গে সঙ্গে এই শহরে নানান জনহিতকর কাজ করে গিয়েছেন। শুধু স্পোর্টস নয়, কত গরিব মেধাবী ছাত্রকে পড়ার সুযোগ দিয়েছেন, চাকরির ব্যবস্থা করেছেন। তার ঠিক নেই, আপনি ওর নাম ব্যবহার করবেন। যদি কোনোদিন দীপা রায় সাহেবের সঙ্গে দেখা করতে চাই, ঘটনাটা আমি ওকে বলে রাখবো। প্রস্তাব মনোভূত হলো অমরনাথের। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি প্রতি মাসে ওর নামে মানি অর্ডার রাখবেন? না, আমি ব্যাংকে আপনার নামে 50,000 টাকা রাখবো। প্রতি মাসে 200 টাকা সুদ ওরা বৌমার কাছে পাঠিয়ে দেবে। 200 টাকা মাসে এত কি হবে? অমরনাথ চমকে উঠলেন। অত লাগবে না বলছেন? না না, 100 টাকাতেই হয়ে যাবে সব। বেশ, তাই হবে। টাকাটা থাকবে ওর নামে, কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে ওর সই চাই, সেটা আপনি কোনোভাবে করিয়ে নেবেন। হরদেব হোসেন বললেন, আপনার মেয়ে কি আইনের চোখে সাবালিকা হয়েছে? অমরনাথ মাথা নাড়াল। না। হরদেব হাসলেন। তাহলে মেয়ের সঙ্গে নিজের নামটাও অ্যাকাউন্টে খোলার সময় দেবেন অমরনাথ বাবু। নাবালিকার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না, অভিভাবক চাই। কথাবার্তা পাকা হয়ে গেছে। প্রতুলবাবু বললেন, গ্লানি কিছুটা কমলো মশাই। আমি 5 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে নম্বরটা আমাকে জানিয়ে দেবেন। চিঠি লিখলে ইংরেজিতে লিখবেন, তাতে অন্য কেউ মাথা গলাবে না। হরদেব ঘোষাই জিজ্ঞাসা করলেন, সম্পত্তির বিলি ব্যবস্থা কি করেছো দেখি? প্রতুলবাবু আবার চোখ বন্ধ করলেন। তুমি যত ফটু করে চিতায় উঠে তাহলে আইনত সম্পত্তি কে পাবে জানো? যার কথা বলছি সে পেলে তো খুশি হতাম। না অমরনাথবাবু, আপনি একটু অপেক্ষা করুন। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, আমাকে জানাবেন, তাতে অনেক সময় লাগবে। আমি আর অপেক্ষা করতে চাইছি না। আজই একটা 50,000 টাকার চেক আপনাকে দিচ্ছি। আপনি এ বাড়িতে থেকে বেরিয়ে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দিন। ব্যাপারটা আজই চুকে যাক। কিন্তু অ্যাকাউন্ট খুলতে গেলে দীপার সই লাগবে যে। তা অবশ্যই। আবার চিন্তিত হলেন প্রতুলবাবু। ঠিক আছে, ব্যাংকে থেকে আজ কাগজপত্র নিয়ে যান, কাল মেয়েকে দিয়ে সই করিয়ে জমা দেবেন। একটু বসুন, আমি আসছি। লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে চেয়ারে ছেড়ে উঠে ঘরের থেকে বেরিয়ে গেলেন প্রতুলবাবু। সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন হরদেব ঘোষাল। হ্যান্ডশক করুন মশাই। না বুঝেই করমর্দন করলেন অমরনাথ। হরদেব বললেন, এক কথায় 50,000। এই তো সবে শুরু। আমার যা আন্দাজ, তাতে প্রতুল অন্তত 10-20 লক্ষ টাকা সম্পত্তি বানিয়েছে। সব হবে। জল যখন আপনাদের গড়াতে শুরু করেছে, এক সময় টাকার বন্যায় ভেসে যাবেন মশাই। আমার কমিশন শতকরা 10 টাকা। এইটুকু দয়া করে খেয়াল রাখবেন, তাহলে চলবে। কমিশন? ওই দালালি যাকে বলে। ব্যবসার প্রথম নিয়ম হলো একটা ভালো দালাল জোগাড় করো যে তোমার জন্য ব্যবসা আনবে, যার বিনিময়ে তুমি তাকে সন্তুষ্ট রাখবে। এ তো এক ধরনের ব্যবসা। 50-এর 5 আমার রইল। না না, তাড়াহুড়ো কিছু নেই, ধীরে সুস্থেই দেবেন। ততদিন আমি দেখি না আরও কয়েক লাখ বের করতে পারি কিনা। প্রতুলবাবু যদি জানতে পারেন? ধুর মশাই, টাকা পয়সা হলে যতক্ষণ পকেটে থাকে ততক্ষণ আমার। পকেট বদলে হলেই আমি কে? প্রতুলের খেয়ে দেয়ে কাজ নেই যে খোঁজ খবর করতে যাবে। এই সময় প্রতুলবাবু ফিরে এলেন। পাঞ্জাবের পকেট থেকে চেক বই বের করে অনেক সময় নিয়ে লিখে নিজের নাম সই করলেন। হরদেব বললেন, আর একটা সই করে দাও প্রতুল, তোমার হাত কাঁপছে। প্রতুলবাবু মাথা নাড়ালেন। তারপর দ্বিতীয় সইটি করলেন। চেকের পাতা ছিঁড়ে অমরনাথ দিকে এগিয়ে ধরে বললেন, গ্রহণ করুন। অমরনাথ চেক নিলেন। পে টু দীপাবলি বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অমরনাথ মুখোপাধ্যায়, 50,000 টাকা। এ জীবনে এত টাকা একসঙ্গে দেখেননি অমরনাথ। তার সমস্ত শরীরে কাঁপুনি এলো, জিভ শুকিয়ে গেল। 5 এবং তার 5-এর 4টে শূন্য বিশাল হয়ে গেল আচমকা। অমরনাথের কপালে ঘাম জমল। তার 10 বছরের মাইনে। এটা যদি হারিয়ে যায়? অবশ্য এক কোণে অ্যাকাউন্ট পেয়ে কথা দুটো লিখে দিয়েছেন প্রতুলবাবু, যে কেউ চট করে ব্যাংকে গিয়ে ভাঙাতে পারবে না। তিনি সন্তাপনের চেকটাও পকেটে পুরলেন। প্রতুলবাবু বললেন, এ বাড়িতে এসে কিছু না খেয়ে চলে যাবেন, এটা আমার ভালো লাগলো না। শরবত আসবে, সেটা খেয়ে যান। হরদেব বললেন, শরবত? আমাকে তো তিনি কখনো শরবত খাওয়ান না।
কুটুম এসছে বাড়িতে হরদেব, তাই না? তাহলে তো খবর পৌঁছেছে। দরজায় ছায়া পড়লো, একটু শব্দ, তারপর অল্প বয়সী একটা মহিলা কাজের মেয়ে ট্রে নিয়ে ঢুকলো। দুজনের হাতে শরবতের গ্লাস তুলে দিয়ে মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রতুলবাবু জিজ্ঞাসা করলেন, কী রে, কিছু বলবি? উনি কি দুপুরে ভাত খাবেন? মেয়েটি মুখ নামিয়ে জিজ্ঞাসা করলো। না না, আমাকে এখনই বেরোতেই হবে। অমরনাথ কথা শেষ হওয়া মাত্র মেয়েটি বেরিয়ে গেল। হরদেব জিজ্ঞাসা করলো, এটি আবার করে আমদানি হলো? তিনি দিন তিনেক, কাউকে তো মাসখানেকে বেশি রাখেনি। হরদেব হাসলেন। কেন, জায়গা দখল হওয়ার ভয়ে? হরদেব, বড্ড বাজে কথা বলো তুমি। নিন, খেয়ে নিন। অমরনাথ এখন তো আর তোমার তেমন বাধা রইল না। জলপাইগুড়িতে যখন মেয়ে থাকবে তখন শহরে আসতেই হবে আপনাকে। মাঝে মাঝে দর্শন দিলে ভালো লাগবে, প্রতুলবাবু বললেন। 50,000 টাকার চেক বুকে নিয়ে হাকিমপাড়ার রাস্তায় যখন অমরনাথ হাঁটছিলেন তখন হরদেব ঘোষাল তার পাশে ছিলেন। হরদেব বলছিলেন, 10 গুণ মিশিয়েই তো মানুষ। প্রতুলে যদি ওই ব্যাপারটা না থাকতো তাহলে এতদিন মিনিস্টার হয়ে যেত। কোন ব্যাপার? ওই মেয়ে ছেলে সংক্রান্ত আকর্ষণ আর সন্দেহ, সেই সঙ্গে মানুষকে অবজ্ঞা করা। হরদেব হাসলেন। নইলে আমরা জলপাইগুড়িতে আর একজন আলামোহন দাস পেয়ে যেতাম। অমরনাথ কথা বললেন না। আলামোহন বা চিত্তরঞ্জন তার কিছু এসে যায় না, কিন্তু ওই ব্যাপারটা বলে যে তিনটে কারণ দেখলেন, তা একটি সাধারণ মানুষের খাওয়া বলে সে খুব নিচে হয়ে যায়। প্রতুলবাবু অবশ্য বললেন। তিনি কিছুটা গ্লানিমুক্ত হলেন। 50,000 টাকা চেক দিয়ে হয়তো যতটা নিচ্ছিলেন ততটা আর রইলেন না। চেকটার কথা মাথায় আসতে তার খেয়াল হলো হরদেব এখনও পাশাপাশি হেঁটে চলেছেন। এখন তারা কুলনাপুলের কাছে এসে গেছেন। এখান থেকে সোজা রাস্তা ধরে টাউন ক্লাবের বাঁ দিকে রেখে কাছারির ঘাটে গিয়ে নৌকা ধরা যায়। তাকে দাঁড়াতে দেখে হরদেব জিজ্ঞাসা করলেন, কি হলো, যাবেন না? কোথায়? অমরনাথ মনে হলো লোকটাকে বিদায় করতে পারলে বাঁচেন। ব্যাংকে, সেখানে গিয়ে ফর্ম নিতে হবে। ফর্ম একজনের সুপারিশের প্রয়োজন হয়। ও নিয়ে চিন্তা করবেন না, আমাদের পাড়ায় একটা ছোকরা সেখানে কাজ করে, বললে সে সই করে দেবে। ব্যাংক থেকে আমাকে আবার শ্মশান কালী মন্দিরে যেতে হবে। কালী মন্দির? হ্যাঁ মশাই, মানত ছিল যেদিন থেকে বোতলের সাম্রাজ্যে ইট খসাতে মা সাহায্য করবেন সেদিনই 5.25 আনার পুজোও দেবো। ওই যা তাড়াহুড়োতে পয়সা না নিয়েই বেরিয়ে এসেছি। 5.25 আনাটা দিন তো, আপনারাই মঙ্গল হবে। হাত বাড়ালেন হরদেব। কেউ যখন মানত করে তখন পুজোর পয়সাটা হাতে তুলে রাখে বলেই জানতেন অমরনাথ, কিন্তু আপাতত 5.25 আনা দিয়ে মুক্তি পেতে চাইলেন তিনি। পয়সাগুলো পকেটে পুরেও ব্যস্ত হলেন হরদেব। চলুন, বেলা বাড়ছে। বাঁশুড়ির পাশে বসে যখন আংরা ভাষা নদী পেরিয়ে এলেন অমরনাথ, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। তার সঙ্গে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার ফর্ম, তাতে হরদেব পরিচিত ছেলেটির সই করানো হয়েছে। কলেজে ভর্তি হওয়ার ফর্ম এবং একটি 50,000 টাকার চেক। আচ্ছন্নের মতো বসেছিলেন তিনি। কাজটা কীরকম হলো সেটা আর মাথায় আসছিল না। হরদেব শ্মশান কালীর মন্দিরে যাওয়ার আগে পই করে বলে দিয়েছিলেন আগামীকালেই যেন তিনি এসে অ্যাকাউন্ট খুলে চেকটা জমা দেন। বেলা 11টা নাগাদ হরদেব ব্যাংকে থাকবেন। সেই সময় তিনি অমরনাথের কাছ থেকে 5,000 টাকার চেক নিয়ে নেবেন, তার কমিশন। একথা বলেছেন, পুরো সম্পত্তি আদায় করে আপনাদের মশাই। ওই জাহাবাজ মেয়ে ছেলেটার রাস্তায় বসাবো। হরদেব বাবুকে আর পছন্দ হচ্ছে না। তিনি না থাকলে এই টাকাটা প্রতুলবাবু তাদের দিতেন বলে অমরনাথের ধারণা। মাঝখান থেকে শুকুনের মতো উড়ে এসে জুড়ে বসছে হরদেব। লোকটাকে কীভাবে কাটানো নিয়ে যায় তাও ঠাওর করতে পারছেন না। পুরো সম্পত্তি যদি 20 লাখের হয়, হরদেব যদি পুরোটাই এনে দিতে পারেন। বড় নিঃশ্বাস ফেললেন অমরনাথ। তিনি কি লোভী হয়ে যাচ্ছেন? বাস থেকে নেমে এপাশ ওপাশ তাকাতে গাড়িটাকে দেখতে পেলেন অমরনাথ। তার কোয়ার্টার্সের সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িতে চেপে তার কাছে আসে কোনো পরিচিত মানুষ নেই। সিঁড়ি পেরিয়ে তিনি মাঠে নামলেন। তিনি বারান্দায় উঠেই তিনি শুনতে পেলেন, অনেক আগেই আমার আসা উচিত ছিল, কিন্তু বয়স হচ্ছে তো, শরীরে একটা না একটা রোগ লেগেই থাকে। তা অমরনাথবাবুকে বলে আমি এসেছিলাম। দীপাবলির ব্যাপারটা কোনো চিন্তা তোমাদের করতে হবে না। এত ভালো রেজাল্ট করেছে যে মেয়ে। সে এই সময় অঞ্জলি বলল, ওই তো উনি এসে গিয়েছেন।
অমরনাথ তখন দরজায়। বসার ঘরে রমলা সেনকে ঘিরে অঞ্জলি আর দীপা বসে আছে। মনোরমা সেখানে নেই। ছেলে দুটো স্কুলে থেকে ফেরার সময় হয়নি। রমলা সেন 2 হাত জোড় করে বললেন, নমস্কার মশাই। মেয়ের গর্বে নিশ্চয়ই খুব গর্বিত। আরে কি চেহারা হয়েছে আপনার, এত তাড়াতাড়ি চুলটুল পেকে গেছে কেন? কি ভাই অঞ্জলি, যত্ন আত্মি করছো না কেন? কি করব? অঞ্জলি হাসার চেষ্টা করলো। দিনরাত শুধু ভবিষ্যতে চিন্তা করে, আর ওই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর থেকে শরীর ভাঙছে। অমরনাথ চেয়ারে বসলেন। তোমার কলেজে ভর্তি হওয়ার ফর্ম এনেছি। রমলা সেন মাথা নাড়লেন। ওমা, আমরা তো এর মধ্যে ঠিক করে ফেলেছি দীপাবলি শিলিগুড়ি কলেজে পড়বে। আমার কাছেই থাকবে। কলেজের বাড়িতে আমিই থাকবো, কোনো চিন্তা নেই আপনাদের। হতভম্ব হয়ে গেলেন অমরনাথ। হয়তো আজ সকালে এই প্রস্তাব শুনলে তিনি খুব খুশি হতেন। কিন্তু দীপা কারো বাড়িতে থেকে কলেজে পড়ছে জানার পর প্রতুলবাবু কি? তিনি খুব গম্ভীর হয়ে বললেন, এত বড় ব্যাপার তো এক কথায় সিদ্ধান্ত নেওয়া যায় না, আমি ভেবে দেখি। রমলা সেনের মুখ গম্ভীর হলো। অঞ্জলি বলল, এতে ভেবে দেখার কি আছে? উনি দীপাকে মেয়ের মতো ভালোবাসে। এতদিন ধরে চিঠিতে উৎসাহ দিয়েছেন। ওর কাছে থাকলে মেয়ে আরও ঠিক থাকবে। রমলা বললেন, না না, আমার কাছে না থাকলে দীপাবলি যে ঠিক থাকবে না, এটা বললে ওকে অসম্মান করা হবে। অমরনাথ বললেন, আমি যখন বলছি ভাবতে হবে, তখন নিশ্চয়ই কোনো যুক্তিসম্মত কারণ আছে। আপনারা গল্প করুন। আমার এখন জলপান কিছু খাওয়াই হয়নি। অমরনাথ মাথা নেড়ে চেয়ার ছেড়ে ভেতরে চলে গেলেন। তার সামনে এখন মনোরমা। তিনি ভেতর ঘরের খাটের ওপর বসছিলেন। ছেলেকে দেখেই উঠে দাঁড়িয়েছেন। বহুবার কোনোদিন আক্কেল হবে না, চাপা গলায় বললেন মনোরমা, তুই যে এক কথায় রাজি হয়ে যাসনি, এটা ভগবানের আশীর্বাদ। ওর কাছে থাকলে তো দীপা স্বেচ্ছাপন শিখবে। অমরনাথ জবাব না দিয়ে আলমারির কাছে চলে গেলেন। যথারীতি পাল্লা খোলা, শুধু লকারে তালা বন্ধ করে চাবিটা পাশেই রাখা আছে। অমরনাথ লকার খুলে চেক এবং ব্যাংকের ফর্ম রেখে দিলেন। তারপরে কি ভেবে ব্যাংকের ফর্ম বের করে নিয়ে কলেজের ফর্মের সঙ্গে রাখলেন। এই সময় অঞ্জলি ঘরে এলো। তাকে দেখে মনোরমা ভেতরে চলে গেলেন। অঞ্জলি সেদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অমরনাথ জবাব দিলেন না। অঞ্জলি বলল, তুমি ওভাবে চলে এলে কেন? অমরনাথ বললেন, খুব খিদে পেয়েছে, স্নান করতে হবে। তাহলে লকার খুলে কি করছো? জরুরি কিছু রাখছি। অমরনাথ জামা খুলতে খুলতে বললেন, তোমার সঙ্গে কথা আছে, প্রাইভেট। তুমি রান্নাঘরে খাবার দিয়েই চলে এসো না। আমি বাইরের ঘরে বসে উনি বাইরের ঘরে বসে কথা বলছেন। আচ্ছা, প্রথম যেদিন এসেছিলেন সেদিন মুখ গোমড়া করে ছিলে। অমরনাথ বাথরুমের দিকে যেতে যেতে বললেন, খাবার দাও। বাইরের ঘরে বসে রমলা সেন বললেন, আমি তোমাকে কোনো সাজেশন দেবো না। সায়েন্স নেবে কিনা তুমি ঠিকই করবে। তবে যাই নাও মনে রেখো, ভবিষ্যৎ ওই পড়াটা যেন কাজে লাগে। আমি ইংরেজি নিয়ে পড়তে চাই। সেটা তো ইন্টারমিডিয়েট সম্ভব নয়। গ্র্যাজুয়েশনের সময় তুমি অনার্স নিতে পারো। চট করে ভেবে ফেলো না কি করবে। সময় আছে। আমি কলেজে পড়তে চাই। পড়াবার মতো যোগ্য হলে বলো। বড় তো হয়ে গিয়েছো, কিন্তু কেন পড়তে চাও? এখন পর্যন্ত এই প্রফেশনে মেয়েরা নিরাপদ বলে। ছেলেরা যেসব চাকরি করছে তা করতে চাইবে কেন? আমাদের সময় সুযোগ ছিল না তেমন। স্বাধীন ভারতবর্ষে মেয়েরা শুধু মাস্টারি করার জন্য পড়াশুনো করবে, এই ব্যাপারটা আমি মানতে পারি না। অনেক দেরি হয়ে গেল। তোমার বাবা এখন নিশ্চয়ই মান খাওয়া করবেন। অঞ্জলিকে ডাকো, তাকে বলে যাই। রমলা সেন ঘড়ি দেখলেন। তাহলে আপনাকে জানাবো কি করে? কি ব্যাপারে? শিলিগুড়িতে গেলে? ওহো, সোজা চলে যাবে। ওতে আবার জানাবার কি আছে? হয় বাড়ি নয় কলেজে থাকবো। বইগুলো তুলে রেখে দাও। রবীন্দ্রনাথের সব কবিতা ওতে আছে, পড়ে মনে রাখবে সমস্ত জীবন। পাশে ছোট ছোট কবিতার বই। এই স্তূপের ওপর হাত রাখলেন রমলা সেন। মাথা নেড়ে ভেতরে এলে দীপা। অমরনাথ তখনও বাথরুমে। রান্নাঘরে এসে সে বলল, উনি চলে যাচ্ছেন, তোমাকে ডাকছেন। অঞ্জলি ভাতের হাঁড়িতে হাত দিয়েছিলেন। একটু অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলেন, বধূভাগে পথ খেয়েছিস? দীপা মাথা নাড়ল, না। রান্নাঘর দরজা টেনে বন্ধ করে দ্রুত চলে এলো অঞ্জলি। যতটা শোভনভাবে বিদায় দেওয়া যায় সম্ভব ততটাই শোভনতা বজায় রাখলো সে। অস্টিন গাড়িটা বেরিয়ে যাওয়া মাত্র দীপা জিজ্ঞাসা করলো, বাবার কি হয়েছে মা? কেমন গম্ভীরভাবে কথা বলছিল।
অঞ্জলি ঠোঁট উল্টালো, তারপর মনে পড়ে যাওয়াই রান্নাঘরে ছুটলো। রাত তখন একটা। অঞ্জলি গালে হাত দিয়ে বসছিল। খাওয়া দাওয়া চুকে গেলে 11টা নাগাদ অমরনাথ কথা শুরু করেছিল। প্রায় বিকালে রান্নাঘরে কথা বলার সুযোগ হয়নি। অমরনাথ খেতে বসা মাত্র মনোরমা এসে দাঁড়িয়েছেন। অঞ্জলি শেষ পর্যন্ত বলল, টাকাটা তুমি নিলে? টাকা নয়, চেক। না ভাঙালে কোনো মূল্য নেই। অমরনাথ বললেন, 50,000? সে আর চোখের চেকটাকে দেখালো। লকার থেকে বের করে নিয়ে এসছেন অমরনাথ অঞ্জলিকে দেখাতে। অঞ্জলি বলল, আমার মাথায় ঘুরছে গো। 50,000 টাকা একসঙ্গে দিয়ে দিল? বলছি তো টাকা নয়, চেক। না ভাঙালে কিচ্ছু দেয়নি। এখনও যদি ইচ্ছে করে ব্যাংকের নির্দেশ দিতে পারে তা টাকা দেওয়ার বন্ধ করতে। ওমা, তা করবে কেন? মানুষের খেয়াল বলে কথা। তবে মনে হলো লোকটা একদম পাল্টে গেছে। বউয়ের খোঁজ নেয় না? জিজ্ঞাসা করেনি? হয়দেববাবু বললেন, পাগলের শেষ স্টেজে পৌঁছে গেছে, যে কোনো দিন মরে যাবে। টাকা দিয়েই বোধহয় দায়িত্ব খালাস করেছেন। আর সেই বিটা তাকে দেখলে? না, সে বাইরে আসেনি। তবে প্রতুলবাবু সত্যিই খুব অসুস্থ। কথাবার্তা আগের মতো বলতে পারছিল না। তুমি চিন্তা করতে পারছো? ওর 20 লক্ষ টাকার সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী তোমার মেয়ে। 20 লক্ষ? হরদেববাবু তাই বললেন। আরও বেশিও হতে পারে। ও মা গো! কিন্তু শোনো, দীপা যদি জলপাইগুড়িতে কলেজে না ভর্তি হয়, তাহলে ওই 50,000-এ সন্তুষ্ট থাকতে হবে। প্রতুলবাবু যেই বুঝবেন ওর 50,000 টাকা নিয়ে আমরা দীপার জন্য খরচ করছি না, নিজেরাই ভোগ করছি, সঙ্গে সঙ্গে হাত মুঠো করে ফেলবেন। আর একটাও পয়সা দেবেন না। কিন্তু ওর টাকা আমরা নেব কেন? কেন নেব না? সে অন্যায় তিনি করেছেন। আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি নিমেনি খেয়ে ছুঁড়ে ফেলেছেন। তার দাম তাকে দিতে হবে না? টাকা দিয়ে সেই দাম শোধ করা যায় না। কিন্তু কিছু একটা তো নিতে হবে। এই টাকা দীপার ভবিষ্যৎকে নিরাপদ করবে। ও অন্তত না খেয়ে মরবে না। সেটা তো 50,000-এ হয়ে যায়। এই না হলে স্ত্রী বুদ্ধি 1000 হোক। দীপা তো ও বাড়ির বউ। ওর সম্পত্তি ছেলেরা ভোগ করুক, এটা তুমি চাও? ও কিন্তু মেয়েকে তো জানি। সে যেই জানবে তুমি প্রতুলবাবুর টাকায় ওকে পড়াচ্ছ, সঙ্গে সঙ্গে বেঁকে বসবে। হয়তো পড়াশোনায় ছেড়ে দেবে। রমলা সেনেই ওই 12টা বাজিয়েছে। তার সে ব্যবস্থাও হয়েছে। টাকা যাবে এসসি রায়ের নামে। এসসি রায় গো, যার অনেক চা বাগান আছে, খুব দান ধ্যান করেন। জেলার মেধাবী ছেলেমেয়েকে পড়ার খরচ দেন। প্রতুলবাবু ওর সঙ্গে কথা বলে নেবেন। টাকা দীপার কাছে যাবে, ওর নামে কিন্তু পাঠাবে ব্যাংকে। তাহলে ওকে শিলিগুড়িতে পাঠাচ্ছ কেন? না, শোনো, আমরা দীপাকে ভালোবাসি, ওর ভালোই চাইছি। কিন্তু আজ আমি তেমন কিছু করতে পারছি না যাতে আমার 2 ছেলের ক্ষতি হয়। তাছাড়া এ তো পরে পাওয়া 14 আনা, নেবই না বা কেন? যাক, এসব কথা যেন আর কেউ জানতে না পারে। ও পড়াশোনা শেষ করুক, ততদিন অবশ্য মূল টাকার আমরা হাত দেব না। অমরনাথ বিছানা থেকে নেমে চেকটা আবার লকারে তুলে রাখলেন। সকালে দীপাকে ডাকলেন অমরনাথ। শোনো, রমলা দেবী ভালো মানুষ, তোমাকে স্নেহ করেন, কিন্তু তার কাছে তোমাকে রাখলে তিনি টাকা পয়সা নেবেন না, সেটা ভেবেছ? দীপা বলল, আমি টিউশনি করাবো। অমরনাথ মাথা নাড়লেন। না, পড়াশোনার সময় তোমাকে রোজগার করতে হবে না। জলপাইগুড়িতে একটা ফান্ড আছে, মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা খরচ সেই ফান্ড থেকেই দেওয়া হয়। তুমি এই ফর্মে সব কিছু লিখে সই করে দাও। আর সেই সঙ্গে এই ব্যাংকের ফর্মে ওরা ব্যাংক থেকে টাকাটা দেবে। এটা কারো দান নয়, নিজের যোগ্যতা দিয়ে যা উপার্জন করেছো সেটাই সবসময় গর্বের কথা। মনে রেখো। নাও, সই করো। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।